নমস্কার, সবাই কেমন আছেন? আমি কেমন আছি আজকের পুরো ভিডিওটা শোনার পর আপনারা বিচার করবেন আমার কেমন থাকা উচিত, বা কোনটা আমি বলবো আমি ভালো আছি না আমি খারাপ আছি। যদি আমাকে এক বাক্যে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমি ভীষণ কনফিউজড আছি। আমার ভালো লাগা উচিত না খারাপ লাগা উচিত, আমি ঠিক দুটোর মধ্যে একটা দ্বন্দ্বে আছি। কারণটা আমি আপনাদেরকে খুলে বলবো। অনেকদিন আমি ব্লগ বানাইনি, অনেকদিন ধরেই ভাবছি যে এটাকে ফেস করি, কারণ ফেস না করলে কতদিন আমি এই ব্যাপারটা থেকে দূরে থাকবো সেটাও থাকা যাচ্ছে না, সবাইকে সবটা জানানো যাচ্ছে না। যারা খুব কাছ থেকে আমাকে জানেন বা চেনেন তারা হয়তো জানেন, বাট অনেকেই হয়তো জানেন না যে এটা নভেম্বর মাস, বাট অক্টোবর মাস আমার জীবনে অভিশাপ এবং আশীর্বাদ দুই এনেছে। আপনাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমি কালী পুজোর সময় একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম। তখন হয়তো আপনারা শুনেছিলেন যে আমার বাবা শরীর তখন একদমই ভালো না, এবং আমি ওই ব্লগটা 2-3 দিন ধরে করেছি। ইভেন কালী পুজোর দিনও আমার বাড়িতে কোনো রকম আলো জ্বলেনি, কারণ হসপিটাল থেকে খুব একটা ভালো খবর আসেনি। কালী পুজো ছিল 22 তারিখ বা 21 তারিখ হবে কিছু একটা। তো সেই সময়গুলো আমাদের কাছে ভীষণই অন্যরকম ছিল, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। কারণ সেই সময় আমরা প্রথম ফেস করি ভেন্টিলেশন। ভেন্টিলেশন শব্দটা অন্যের কাছ থেকে খুব শুনতাম, অন্যদের ব্যাপারে শুনতাম, নিজেদের জীবনে ভেন্টিলেশনটার গুরুত্ব কি সেটা বুঝিনি। একটু আগে থেকে বলি, 19শে সেপ্টেম্বর বাবাকে আমরা ভর্তি করেছিলাম হসপিটালে, পিয়ারলেস হসপিটালে ভর্তি করেছিলাম। দীর্ঘদিন তো বাবার চিকিৎসা ওখান থেকেই হচ্ছিল, আপনারা জানেন, বিভিন্ন ব্লগে আপনাদেরকে দেখিয়েছি, বলেছি। তখনই বলল যে ওনার পরিস্থিতি ভালো না, হঠাৎ করে পুরো ডিটোরিয়েট করেছে, মাল্টি অর্গানের উপর প্রভাব পড়েছে। এবং প্রায় বাবা 19 তারিখে ভর্তি হয়েছিল, তো 28 তারিখে না 29 তারিখে বাবাকে ছেড়েছিল। এবং যখন বাবাকে ছেড়েছিল বাবার পরিস্থিতি তখন খুব একটা ভালো ছিল না, কারণ বাবা বেড রিডেন হয়ে পড়েছিল এবং নিজের কাজ ছেড়ে দিন উঠতেই পারছিল না। কিন্তু সেই অবস্থাতে বাবাকে ছেড়ে দিয়েছিল, আর সেই সময় ডাক্তারও কম থাকে। আমরাও খুব আনন্দের সাথে পুজোর আগে নিয়ে আসতে পারলাম বাবাকে ফিরিয়ে, সেটা করতে পেরেছিলাম। তো ষষ্ঠীর দিন বাবাকে নিয়ে আসি বাড়িতে, মনে আছে তখন সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম বাবাকে বাড়িতে। বাবা তখন শয্যাশায়ী, এবং বাবা বলল যে বাবার পুরনো বাড়িতে থাকতে চায়। এই বাড়িটা তো নতুন, আমার সাথেই বাবা থাকে, মানে আমি দোতলায় থাকি, বাবা মা একতলাতে থাকেন। বাবা বলল যে না আমি পুরনো বাড়িতে থাকবো, জেদ করে কিছুটা বলল। তো ঠিক আছে চলো তাহলে। বাবার যে পুরনো ঘর ছিল সেই ঘরটাকেই ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই ঘরটা অ্যাকচুয়ালি ব্যবহার হতো না, আমার দাদারা উপরে থাকে, ব্যবহার হতো না, তো সেই ঘরেই বাবা ফিরে এসে ওখানেই থাকবে, ভালো কথা থাকলো। আর বাবা সেই সময় কোনোভাবে আর উঠে দাঁড়াতে পারেনি বা বসতেও পারেনি। বাবাকে কিন্তু একদম স্ট্রেচারে করে আমি আমার দাদা পাড়ার লোকজন সবাই আমরা ওইভাবে তুলেই ঘরে নিয়ে এসেছি। সেই সময়টা খুব কঠিন সময়, এবং বাবা তখন ভীষণভাবে জর্জরিত। ইভেন সেই সময় যখন হসপিটালে ভর্তি ছিল, আইসিইউতেও ছিল, বাবার বারবারই মানে কি বলবো চেতনা হারাচ্ছিল, চিনতে পারছিল না, ভুলভাল কথা বলছিল। আমরা ভীষণ অবাক হয়ে গেছিলাম, কারণ এই জিনিস এই প্রথমবার আমরা দেখছি, তখনও ফিল করিনি। আমাদের চিনতে পারতো কিন্তু ঘটনাগুলো সম্পূর্ণ উল্টোপাল্টা বলতো, ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কখনো অন্য কিছু ভয় পাইনি। ডাক্তার সমানে আমাদের বলেছে ওনাকে একটু তুইয়ে তাইয়ে একটু রাখি, কিন্তু ওনার কিন্তু 3 মাসও আর কাটবে না। 3 মাস কেন কাটবে না, 3টে মাস কেন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা একটু বলি। একটা তো আমাকে দেখেই বুঝতে পারছেন,
কিন্তু ঘটনার মানে প্রেক্ষাপটটা আমি একটু বলি। বাবা যখন ওই 19শে সেপ্টেম্বর ওরকম পরিস্থিতি হলো, আমরা ভেবেছিলাম, আমার বিয়ে ঠিক হয়েছিল 27শে অক্টোবর আমার রেজিস্ট্রি, আর বিয়েটা ফাল্গুন মাসে হওয়ার কথা ছিল। কিন্তু বাবার যখন পরিস্থিতি এতটাই খারাপ এবং আমরা শুনলাম 3 মাসও হবে না, 3 মাসও বাবা ঠিক থাকতে পারবে না, তো তখন বিয়ের তো একটা ডেট লাগে না, তো অগ্রহায়ণের শুরুর ডেটটাই আমরা ধরেছিলাম, কারণ ওই মাসগুলো তো বিয়ে হয় না, কার্তিক মাস পর্যন্ত বিয়ে হয় না, তারপর অগ্রহায়ণে বিয়ে হয় সাধারণত আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী। তো সেক্ষেত্রে আমার বিয়ে ঠিক হয়েছিল বাবার এই অসুস্থতার কথাটা ভেবেই 25শে নভেম্বর। তার কার্ডও চলে গেল পুজোর মধ্যেই, আমরা কার্ড করতে শুরু করলাম, কারণ খুব বেশি দেরি করলে বাবার যদি কিছু হয়েছে। ইভেন সেই সময় বাবা বাড়িতে শুয়ে শুয়ে কাঁদছে, কষ্ট পাচ্ছে। একদিন বামুন মশাইকে ডেকে বলল যে আমার যাই হয়ে যাক না কেন এই বিয়ে যেন না আটকায়, কারণ বাবা আমার যিনি হাজব্যান্ড তাকে নিজে চুজ করেছেন, পছন্দ করেছেন, খুব খুশি হয়েছিলেন, তো বিয়ে যেন না পেছায়। তো বামুন মশাই বলেছিলেন যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যদি 3 দিন মতো টাইম পাই, তোমার যদি কিছু হয়েও যায় বিয়ে আমি দিয়ে দেবো। তো আমরা পুজোতে কিছুটা হলেও রিলিফ ছিলাম, বাবার জন্য সকাল বিকেল লোক ছিল, বাবা কষ্টও পাচ্ছিল কারণ সে বসতে পারছে না, এবং বাবার যে কন্ডিশনটা লাস্টে হয়েছিল, একেই তো বাবা সিরোসিস অফ লিভারের পেশেন্ট, একদম লাস্ট স্টেজ, জন্ডিস, সব মিলিয়ে মাল্টি অর্গান ফেলিওরের দিকে, এবং বাবার একটা হাইড্রোসিল ছিল স্পোটামে, তো সেটা অনেক বড় হয়ে যেত। তো সেটাকে বাবা চুল খেয়ে ঘা করে এমন একটা ইনফেকশন করে ফেললো ওই পুজোর ওই কটা দিনের মধ্যে। তার আগে থেকে ওই যখন মাথা ঠিক মতো কাজ করছিল না, ভুলভাল বলছিল, চিনতে পারছিল না, সেই সময় এমন চুলকেছে সব জিনিসগুলোকে যে কেটে কুটে ক্ষতবিক্ষত হয়ে গেছিল জায়গাগুলো। আর ওগুলো একটা প্রাইভেট পার্ট বলে আমরা কখনো সেটা দেখতে পাইনি। বাড়িতে ডাক্তার নিয়ে এসেছিলাম, পুজোর মধ্যে কষ্ট পাচ্ছিল, পুজোর মধ্যে আমি একটা প্রাইভেটে ডক্টর নিয়ে এসে দেখালাম, সেই আবার যা ওষুধ দিয়েছিল সেটা আবার আমি ওনাকে যে ডক্টর দেখেন তাকে দেখিয়ে বললাম যে এটা কি দেখানো যাবে, এই খাওয়ানো যাবে, ওনারা যখন হ্যাঁ বললেন সেগুলো আমি কন্টিনিউ করলাম। কিন্তু এই করতে করতে লক্ষ্মী পুজো পর্যন্ত কাটলো। লক্ষ্মী পুজোর পরের দিন ওই স্পোটামটা থেকে ফিনকি দিয়ে ব্লাড বেরোচ্ছে, ফিনকি দিয়ে, মানে একে মানুষটার গায়ে রক্ত নেই, 8, 8.5, 9 এরকম তার হিমোগ্লোবিন, আর 2 থেকে 3 ইউনিট ব্লাড বেরিয়েছে, এরকম পুরো ছিটকে সোজা হয়ে। তখনই আমরা জিনিসটা দেখলাম, এবং দেখে তখনও বাবার জ্ঞান আছে, সব কিছু আছে, আমরা হাগিস ফাগিস দিয়ে কোনোভাবে ব্যাপারটাকে আটকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে নিয়ে গেলাম, আবার পিয়ারলেসে নিয়ে গেলাম। পিয়ারলেসে সন্ধ্যেবেলা বিকেলবেলার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে পিয়ারলেস থেকে আমরা অপেক্ষা করছি, আমি আমার দাদা, তখন আর কেউ ছিল না আমাদের সাথে, আমরা দুজনেই ছিলাম, এবং কোথাও না কোথাও একটা ভরসা যে প্রত্যেকবার তো বাবাকে ফিরিয়ে নিয়েই যাই, মনের জোর আছে। অনেক খারাপ সময় আমরা দেখেছি বাবাকে নিয়ে, বাবা ঠিক রিকভার করেছে। তো ডক্টর এসে বললেন ওনার যদি ব্লিডিং বন্ধ না হয় উনি কিন্তু 2 ঘন্টার মধ্যে কোমায় চলে যাবেন, আপনারা এখানে দাঁড়িয়েছেন। আমরা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। এমত অবস্থায় বাবাকে যারা পার্সোনালি দেখেন, মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর শাগনিক, ডক্টর পিপি বোস, তারা আসলো, তারা বললো আপনারা এতটাও ঘাবড়াবেন না, ওনার তো অনেক সময় অনেক কিছু হয়, ওনার হিস্ট্রিটা তো আমরা জানি, এতটাও আপনারা ভয় পাবেন না এমার্জেন্সি ডক্টরদের কাছ থেকে। ঠিক আছে চলো। সেই বাবাকে নিয়ে রাত তখন 9টা 9:30 বাজে আইসিইউতে দিল, ব্লাডটা একটু কমেছে। তো বাবাকে আইসিইউতে দিল, বাবার জ্ঞান আছে, ব্লাডও বেরোনোটা বন্ধ হয়েছে, সবই হলো। 4-5 দিনের মধ্যে একটা জায়গায় এলো, ওই জিনিসটাকে নিয়ে ডাক্তাররা খুব চিন্তিত ছিল, সেরকম একটা জায়গায় এলো। 6-7 দিন আইসিইউতে থাকার পর ডক্টর বললেন যে মোটামুটি ওনাকে একটা জায়গায় স্টপ করা গেছে, ডিটোরিয়েট আর করেননি,
ইনফেকশন শরীরে ছড়িয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে, কাজ হচ্ছে। এইচডিইউতে দিয়ে দিল, আইসিইউ থেকে এইচডিইউতে দিয়ে দিল, তারপরের দিন জেনারেল বেডে দিয়ে দেবে। এইচডিইউতে বাবা 3 দিন ছিল। খুব ঠান্ডা ছিল বলে আমি টুপি ফুপি দিয়ে এসেছিলাম। যখন এইচডিইউতে দিয়ে দিল তখন মারা গিয়েও একবার দেখে আসলো, সবাই মিলে গিয়ে দেখে আসলো। বাবা খুব ইমোশনাল হয়ে পড়ছিল, তোরা আসছিস না, তোরা দেরি করে এনো আসলি। আর যেহেতু এইচডিইউতে ফোনটা থাকে না, সেহেতু বাবা একটু বোরও হচ্ছিল। কিন্তু বাবার মধ্যে একটু জ্ঞান না থাকা, এইসব একটু জ্ঞান বলতে যে কনসাস আনকনসাস ব্যাপারটা না, মনে করতে পারছে না, এই দুটো ব্যাপারের মধ্যে একটা ছিল বাবা। তো যাই হোক, মোটামুটি এই। তারপরে শনিবার দিন আমার ফোনে ভোর সকাল 7টায় ফোন। আমি তখন তো স্কুলের ছুটি চলছে। আর বাবার আইসিইউতে ঢোকার পর আমরা বিয়ের ঠিক হলেও কোনোরকম কোনো কেনাকাটা কিচ্ছু করতে পারিনি। বাবা আসুক তারপর করবো, বাবা আসুক, দরকার হয় 3 দিনে বিয়ে হয়ে যায়, কোনো ব্যাপার না, 3 দিনের কেনাকাটাতে বিয়ে হয়ে যাবে। কিচ্ছু কেনাকাটা করিনি। তবে ফটোগ্রাফার বুক করা হয়েছিল, মেকআপ ম্যান বুক করা হয়েছিল, ডেকোরেশন বুক করা হয়ে গেছিল। বাড়িতেই হবে, ছোট্ট মতো করে হবে। কিন্তু সেই শনিবার খবর আসলো বাবার একটা সিজার হয়েছে, এবং সেই সিজারটা 2-3 বার হচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। আর সে মানুষটা কিন্তু ভালো, ততক্ষণ পর্যন্ত ভালো ছিল। তারপরে তাকে আবার ফিরিয়ে নেওয়া হলো আইসিইউতে উইথ ভেন্টিলেশন। এই অবস্থায় বাবা 14 দিন ছিল। 2 দিন পর ভেন্টিলেশন খুলে নিয়েছিল। আমরা ভাবলাম, আবার আশা করলাম ঠিক আছে বাবাকে একদম পুরো এই কেয়ার নিয়ে বাড়িতে আনবো, একদম হসপিটাল কেয়ারেই থাকবে, একদম মনিটরিং এ থাকবে, অক্সিজেন দিতে হলে দেবো, আবার না হসপিটালে নিয়ে আসবো। ভেন্টিলেশনে হাত পা নাড়তো, দেখে আসছি, কষ্ট হচ্ছে, মুখের মধ্যে 2টো নল, মুখ নাড়াতে পারছে না, এগুলো কেটে যায়, জিভ কেটে যায়, ব্লাড আসে। 2 দিন পর ভেন্টিলেশন খুললো, আমরা তো আশান্বিত হলাম। 2 দিন পর আবার ভেন্টিলেশন, বিপিটা ডাউন হয়ে গেছিল। বিপি ডাউন হয়ে গেল, আবার ভেন্টিলেশন। তখন ভয় করতে শুরু করলো, কারণ ডাক্তার বলল উনি আর রিকভার করবেন না। আমাদের কাছে এই পরিস্থিতি নতুন। আমরা জানি বাবা তো প্রত্যেকবারই ফিরে আসে, কিছু না কিছু করে, কিছু না কিছু মিরাকেল হবে, বাবা প্রত্যেকবারই কিছু না কিছু মিরাকেল দেখায়। কিন্তু না, ডক্টর পিপি বোস উনি বাবাকে ভীষণ পছন্দ করতেন, উনি ভীষণ স্ট্রিক্ট ডক্টর, উনি শুধু রোগীকে হ্যারাস করেন না, ম্যানেজমেন্টের কথা ভাবেন না। উনিও বললেন উনি কিন্তু মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছেন, কিডনি কাজ করছে না, টয়লেট পাস হচ্ছে না, নিউমোনিয়া, লিভার তো কাজ করছেই না, আপনারা ফার্দার এক্সট্রাকশনে যাবেন না। সেই সইগুলো করতে খুবই অসুবিধা হয়েছিল। বাবাকে জিজ্ঞেস করছি, বাবা এটা করব, বাবা তখন সাড়া দিচ্ছিল না, তাকাচ্ছিল, ঘাড় নাড়লো, কিন্তু সাড়াটা আর দেয়নি। এই অবস্থায় 14টা দিন কাটিয়েছি, এবং প্রতিটা মুহূর্তে মনে হয়েছে যে এই কি খবর আসবে, আতঙ্কের মধ্যে কাটিয়েছি, কখন কি ফোন আসে। আস্তে আস্তে ওষুধ কাজ করা বন্ধ করে দিল, আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দিল। সবই শুনছি, সবই দেখছি। গিয়ে গিয়ে মাথার কাছে বাবা বাবা করে ডাকতাম। এমনকি আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা একই জামা কাপড় পরে রোজ যেতাম, যাতে পরিস্থিতি চেঞ্জ না হয়, যদি কিছু মিরাকেল হয়। তো যখন 26শে অক্টোবর, তখন বাড়ির সবাই বলল বাবা ভেন্টিলেশনে আছে, 27 তারিখেই তোর রেজিস্ট্রি, বিয়েটা করে নে। বিয়ে তো ওই ডেটে হয় না, তাও বিয়েটা করে নে, কারণ বাবার যদি কিছু হয়ে যায় আবার 1 বছর 6 মাস কমপক্ষে বাঁধাতে হবে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে শান্তিনিকেতন, তাদেরও একটু গ্রামের দিকেই বাড়ি। তারাও বললো কি দরকার, তোমরা যা হোক করে বিয়েটা করে নাও, বিয়েটাই তো আসল, রেজিস্ট্রিটা যখন হয়েই যাচ্ছে কোনো দরকার নেই অন্য কিছু করার।
বামুন মশাই ডাকো, ডেকে বিয়ে করে নাও। কোনো রকম কোনো কিছু প্রস্তুতি ছাড়া 26 তারিখ রাতে আমরা ডিসিশন নিই যে কালকে আমরা সন্ধ্যাবেলা বিয়ে করবো, গোধূলি লগ্নে বিয়ে করতে হবে। গোধূলি লগ্নে বিয়ে করা যায়। আমার 26 তারিখ রাত তখন 9টা বাজে, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। আমার হাজব্যান্ড প্রায় 10 দিন যাদবপুরেই ছিলেন এবং আমার প্রতিটা মুহূর্তে পাশে ছিলেন, কারণ ওই সময়টা বড় দরকার ছিল, কারণ আমরা নিতে পারছিলাম না, মানে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছিল। তো উনি পুরো সময়টাই সাথে ছিলেন, প্রতিটা ক্ষণ আমাদের দেখেছেন, বাজার করেছেন, এমনকি আমরা কি খাবো সেটার দিকেও তার নজর ছিল, কারণ আমাদের বাজার করার মতো মানসিকতা ছিল না। কখন কি খবর আসে, কখন কি খবর হয়, কি পরিস্থিতি আসে। তো 26 তারিখ রাত 9টার সময় আমরা একটা শাড়ি কিনতে বেরিয়েছি, কারণ আমাদের বামুন মশাই বলেছে একটা নতুন লাল শাড়ি লাগবে বিয়ে করতে গেলে। তো 25শে নভেম্বর পর্যন্ত বুঝলাম কোনোভাবেই হয়তো অপেক্ষা করা যাবে না। 27শে অক্টোবরেই আমরা বিয়ে করলাম। এবং ওই তো বললাম 26 তারিখ যখন আমি দোকানে গেছি, দোকানদার বলল আপনারা বিয়ে করবেন, বিয়েতে না এইগুলো লাগে, সে বলছে আমরা কিনছি। এরকম 3টে শাড়ি দেখিয়েছিল, তার মধ্যে একটা চুজ করেছি। কখনোই ভাবিনি বিয়ে করবো আর এইভাবে এত লো প্রোফাইল মেনটেন করে কোনো রকম সাজগোজ ছাড়া বিয়ে করব, এমনকি নো মেকআপ, চোখ মুখ শুকনো। বাবা তখন ভেন্টিলেশনে থাকা এবং তাকে দেখা দুটোই চরম খারাপ কিছু একটা, যে মানে আর নেওয়া যাচ্ছিল না কোনোভাবে বাবাকে ভাবে দেখতে। এগুলো কেটে যাচ্ছে, এগুলো ভেতরে কাটা, সে কখনো এরকম করে চোখ তাকাচ্ছে, কখনো তাকাচ্ছে না, কখনো হাত নাড়াচ্ছে, কখনো নাড়াচ্ছে না। সে অদ্ভুত অদ্ভুত দিনগুলো গেছে। আজকে সেই দিনগুলোর দিকে ফিরে তাকালে ভাবি যে কি করে কাটিয়ে আসলাম, কিভাবে কাটলো দিনগুলো আমাদের। তো সেইভাবেই কেটেছে, চোখের জলে কেটেছে। তো তাও 26 তারিখে আমার যাকে বামুন মশাইকেই বলছিলাম যে দেখো 27 তারিখে বাবাকে দেখতে যাব, বাবা যদি সকালবেলা ঠিক থাকে তাহলেই হবে বিয়ে, নইলে কিন্তু হবে না। নইলে এই রেজিস্ট্রিটা হবে, বাকি কিছু আর হবে না হয়তো। কিন্তু 27 তারিখ ডক্টররাও পর্যন্ত প্রে করছিল আমাদের জন্য যে যাতে আমার কাজটা হয়ে যায়, মানে তারাও জেনে গেছে যে আমার ওই দিন রেজিস্ট্রি। তো কি করলাম আর, তখন ওইভাবেই একদম আমার বাড়ির সামনে যে ছোট ছাদটা, বাড়ির লোকগুলোর সামনেই দাঁড়িয়ে বিয়েটা হলো, বিয়ের রিচুয়ালগুলো হলো বলা চলে। আমি একটা সাধারণ লাল বেনারসি, যাই হোক, মানে একদম সাধারণ যেটা দেখিয়েছে তার মধ্যে থেকে 3টে দেখি, তার মধ্যে একটা নিয়েছি, পুরনো ব্লাউজ। আমার হাজব্যান্ড পরেছে আমার দাদারি দেওয়া একটা পুজোতে পাঞ্জাবি, সেটা পরেই বিয়ে করেছে। তাতে কোনো আড়ম্বর ছিল না, কিন্তু আন্তরিকতা ছিল। মানে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড যদি আমার হাতটা না ধরতো বা আমার সাথটা না দিত, তাহলে হয়তো আমি এই শোকটা কোনোভাবেই নিতে পারতাম না। শোক এই কারণেই বলছি, 27 তারিখে বিয়েটা হয়েছে আর 31 তারিখ রাত 9:32 খবর আসলো যে বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আমরা ডক্টরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে উনি তো বাঁচবেন না, আপনারাই বলছেন, ওনাকে বাড়িতে ছেড়ে দিন, উনি যা হবে বাড়ির লোকের সামনেই হোক, লোকের সম্মুখেই হোক। কিন্তু কিছুতেই জানেন তো, এত প্রোটোকল ওদের ছাড়লো না, হাতে পায়ে ধরতে শুধু বাকি রেখেছিলাম। আমার বাবা ভীষণই লোকজন হইচই পছন্দ করতেন, উনি একা একা চলে গেলেন যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবং আমি সেই ফোনটা ধরি, যে ফোনটা এতদিন ধরে আমরা ভাবছিলাম যে এরকমই একটা ফোন আসে, এইরকমই হয়। তখন আমরা পুরোপুরি কি যে করেছি, কি যে ভেবেছি সত্যিই জানি না, শুধু কাজগুলো করে গেছি। রাত 10:30টার সময় আমার দাদা চলে গেছিল হসপিটালে, বাবার জন্য নতুন জামা নিয়ে আমার দাদা ভাই গেছিল হসপিটালে, রাত তখন 1টা।
বাবাকে দেখে আমার দাদা বলল যে বাবা যেন এবার শান্তি পেয়েছে, যে 14 দিন ধরে ওই ভেন্টিলেশনের যে লড়াই, সেটা থেকে বাবা যেন মুক্তি পেয়েছে। তো সবাই বলল বিয়েটা ভাগ্যিস করে নিয়েছিলিস, বাবা দেখে যেতে পারলো। হ্যাঁ, বাবাকে দেখে যেতে পেরেছিল, কারণ আমি যখন বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম পরের দিন 28 তারিখ সকালে বেলায় গিয়ে, বাবা কিন্তু দেখেছে। 29 তারিখ বাবাকে বলছে বাবা ছবি দেখো ছবি, বাবা কিন্তু ঘাটটা উঁচু করে দেখেছে, বুঝে গেছে, হয়তো বুঝে গেছে যে আমার মেয়ে একটা ঠিকঠাক হাতে পড়েছে, বা তার মাথার ওপর একজন থাকলো, আমি না থাকলেও হয়তো হবে। এটা দেখে, এটা বুঝেই আমার বাবা হয়তো নিশ্চিন্তে চলে যেতে পেরেছে। আমরা শেষ পর্যন্ত মিরাকেলের অপেক্ষায় ছিলাম। যখন সমস্ত নল খুলে দেওয়া হয়েছিল, বলেছিল যদি 24 ঘন্টা উনি স্টে করেন ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু প্রাইভেট হসপিটাল কিছুতেই ছাড়লো না। উনি কিন্তু 24 ঘন্টা ঠিক ছিলেন, মানে সমস্ত নল খুলে দেওয়ার পরও উনি 24 ঘন্টা ঠিক ছিলেন, কিন্তু ছাড়েনি। আমার মারা সবাই গিয়ে আবার দেখে আসলো নল টল খুলে দেওয়ার পর। যেদিনই দেখে আসলো সেই দিনই রাত্রেবেলা, অর্থাৎ 31 তারিখেই সবাই গেছিল দেখতে। আর ডাক্তার এক বললো যে না, ওনাকে ছাড়া যাবে না, ছাড়ার মতো কন্ডিশনে উনি নেই, উনি হসপিটাল থেকে বের করলেই মারা যাবেন। এই ধরনের মেন্টাল স্ট্রেস, প্রেশারের মধ্যে দিয়ে আমরা গেছি। আর এই ফাঁকে আমার যেটা হচ্ছিল যে আমার বিয়েটা হয়ে গেছে। এবার আপনারাই ঠিক করুন বা বলুন যে আমার ভালো থাকা উচিত, না যে ধাক্কাটা আমি খেয়েছি বা যে ধাক্কাটার মধ্যে দিয়ে হয়তো আমি এখনো যাচ্ছি, এখনো সেটা থেকে বেরিয়ে উঠতে পারিনি, তার জন্য বলবো আমি খারাপ আছি। এবার আপনারাই বিচার করুন আমি কি বলবো। 27 তারিখে বিয়ে হয়েছে, 28 তারিখে স্কুল জয়েন করেছি, কোনো জাস্ট আমার রিচুয়ালগুলোই হয়েছে। শ্বশুরবাড়ি এখনো যাওয়া হয়নি, শ্বশুরবাড়ি শান্তিনিকেতন। আপনাদের সাথে আমার হাজব্যান্ডেরও পরিচয় করিয়ে দেবো। আর শুধু আমি যেদিন আমি বিয়ে করেছি সেদিন আমি শুধু বউ হইনি, আমি মাও হয়ে গেছি। আমার একটি 10 বছরের কন্যা আছে, তাকেও এবার থেকে আপনারা ব্লগে দেখতে পারবেন। যদিও সে আমার কাছে থাকে না, সে থাকেই বোলপুরে, সে পড়াশুনো করে হচ্ছে পাঠ্যভবনে, বোলপুর পাঠ্যভবনে পড়ে, দাদু দিদিমার কাছেই সে থাকে। আর আমার হাজব্যান্ড চাকরি করেন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, পড়ান আমারই মতো, আমি স্কুলে ও ইউনিভার্সিটিতে। তো উনি এখানেই যাতায়াত করবেন, আমি এখানেই থাকবো, এখানেই যাতায়াত করবেন। আর চাকরি সূত্রে যেহেতু আমাকে এখানেই থাকতে হবে, তো উনি যাতায়াতটা করবেন। উনি বাড়ি চলে যান, আবার আসেন, চাকরির দিনগুলো এখানে করেন, এখানে আসেন। আর আমিও যাব মাঝে মাঝে ছুটি ছাটা পড়লে, বা আমরা যেটা একটা ভেবেই রেখেছি যে সপ্তাহে বা মাসের কোনো একটা দুটো দিন ছুটি নিয়ে আমরাও পুরোটাই শ্বশুরবাড়িতে থাকবো। তো আমার শ্বশুরবাড়ি কেমন আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি, ভিডিও কলেই দেখেছি। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব, কিছু কিছু ঘটনা, কিছু কিছু জিনিস। কিন্তু সেসব ঘটনা মানে বলবার আগে আগে আমার মনে হয়েছিল যে এই ঘটনাগুলো বলে নিই। ওদের সাথে আলাপ হওয়ার আগে ভাবলাম যে আমি তার প্রেক্ষাপটটা বলি, কারণ এটা একটা বড় পরিবর্তন, বড় একটা ঘটনা, যেটা হয়তো না বললে আপনারা কেউই পরের ঘটনাগুলোর সাথে রিলেট করতে পারবেন না। তো দেখা যাক আমার নতুন জীবন কেমন কাটে। যদিও আমার নতুন জীবনের জন্য আপনারা সবাই শুভেচ্ছা জানাবেন। আর যে হাতটা আমার ছেড়ে গেছে, আমার বাবা ডাকটা ছেড়ে গেছে, সেটার জন্য যে কষ্ট বা যে এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা কোনো শব্দ দিয়ে আমি গাঁথতে পারবো না, শব্দের কোনো মায়া আমি বলতে পারবো না। যেটা গেছে সেটা আমি পরিপূর্ণভাবে ফিল করি, এবং এখনো ফিল করি যে আমি বাবার সাথে কনভারসেশন চালাই, যাওয়ার সময় বলে যাই যে আমি বেরোচ্ছি। অনেকটা বড় পরিবর্তন এই অক্টোবর মাসটা 2025-এর আমার ঘটে গেছে। তাই আশীর্বাদ, কারণ আমি একজনকে পেয়েছি যে আমার জীবনে একদমই আমার মানে বাবার জায়গা নিয়েছে। হাজব্যান্ড হতে পারেন, কিন্তু তার আমাকে যত্ন, আমাকে কেয়ার, সব কিছুই আমার
ভীষণভাবেই মনে হয় আমার বাবা থাকলে যেমনভাবে করতো, যেমনভাবে আমাকে প্রোটেক্ট করতো, আমাকে না, আমার পুরো ফ্যামিলিকে, কিন্তু সে সেটাই করে এখনো পর্যন্ত। তাকে সেইটা করতেই আমি দেখেছি। ফলে আমি বলতেই পারি যে আমার বাবা চলে গেছেন, তো আমি বাবার মতোই একজন কাউকে পেয়েছি। আর বাবার জায়গা তো কেউ কেউ নিতে পারে না, সেটা থাকুক, কাউকে নিতে হবেও না, সেটা থাকুক। অভাব তো থাকবে, কিন্তু এগিয়ে যেতেও হবে। আস্তে আস্তে আমরা স্বাভাবিক হচ্ছি, মা স্বাভাবিক হচ্ছে, আমার দাদা স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে আমরা জীবনের মূল স্রোতে ফিরছি। দেখা যাক কতটা পারি। আর আপনারাও আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, যেভাবে থেকেছেন। আমি কোনো বড় ইউটিউবার নই যে আমার ভিডিও না আসলে আপনারা চিন্তা করবেন, বা ভিডিও হলেই বা আমার কিছু হবে এমন না। আমি পুরোটাই করি আমার স্মৃতিগুলোকে রক্ষা করবার জন্য। তো বিয়ে খুব ছোট্ট করে হলেও পরবর্তীকালে ভেবেছি ছোট ছোট করে রিশুট করব, কারণ এইগুলো লাইফ টাইম মানে একটা ব্যাপার। তো সেগুলোকে আমি ছোট ছোট করে রিশুট করব, যদি আপনাদেরকে রাখতে পারি অবশ্যই রাখবো। আমি শেয়ার করবার চেষ্টা করব। আস্তে আস্তে জীবনের মূল স্রোতে ফিরবো। স্কুলে জয়েন করেছি, স্কুল করছি, ভাবলাম এটাকেও কেন আমি বাদ রাখি, এটাও তো আমার একটা ভালো লাগারই জিনিস, তাই ভাবলাম আবার শুরু করি। কিন্তু শুরুর আগে এই প্রেক্ষাপটটা বলা, এই সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করার খুব দরকার ছিল। তাই আজকের ব্লগ আমি বলবো না ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এসব আমি বলবো না। এটা নিছক আমারই একটা ব্লগ, আমারই একটা মেসেজ সবারকে দেওয়ার জন্য, যারা যারা দেখবেন বা দেখছেন আমার জীবনের পরিবর্তনগুলোর গুরুত্ব বুঝবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। আর অবশ্যই আমি আমার হাজব্যান্ডের সাথেও পরিচয় করাবো, এখনো পর্যন্ত আসেনি, আসুক, পরিচয় করাবো। আর মেয়ে এখন নেই কাছে, বাট মেয়ে আসবে খুব শীঘ্রই, তাকেও কিন্তু আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।